এটা হচ্ছে আগের দিন রাত্রে। তো আগের দিন রাত্রেবেলা করেছিলাম হচ্ছে সোয়াবিনের তরকারি, ডাল আর পকোড়া। কারণ দুপুরবেলা না রান্নাবাড়া যেটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো, আর আগের দিন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা মেয়েদের স্কুলে ছেড়ে দিয়ে এসে মেয়েদের জন্য শুধুমাত্র, যেহেতু আগের দিনের সোয়াবিন তরকারি একদম টাটকা ছিল, ওই 10টা সাড়ে 10টার দিকে করেছিলাম, তো ওইগুলো ছিল। সকালবেলা শুধু উঠে একটু ভাত করেছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি, সেটা খাইয়ে মেয়েদের স্কুলে দিয়ে চলে এসেছি। এসে আর চুড়িদার দেখো খুলিনি, ওই অবস্থায় তোমাদের জাস্ট দেখাবো বলে তোমাদের দেখালাম যে আমি খাটটা, এই যে সাদা খাট, মানে এইটা যে কি পরিমাণ নোংরা হয়েছে। আর তোমরা জানি না আমি ভুল করছি কিনা, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে। তো আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে আর কসবাই দিয়ে পরিষ্কার করছি। তবে আমাকে একটা দাদা বলেছিল, যে দাদা এই সানমাইকারগুলো লাগিয়েছিল, আমি বললাম যে দাদা ভাই আমি যদি কখনও খুব নোংরা হয় তখন আমি কি দিয়ে পরিষ্কার করব। দাদা বলছিল যে কলিং দিয়ে পরিষ্কার করতে, কলিং দিয়ে পরিষ্কার করি, কিন্তু কি বলতো ডিপ যে নোংরাগুলো হয় না সেইগুলো কিন্তু উঠতে চায় না। তো বৎসরে একবার, 6 মাসে একবার ডিপ ক্লিনিং না করলে কিন্তু খাট খুবই নোংরা হয়ে যায়। তো এই জন্য আমি এই নিয়ে 3বার করলাম। মানে কিন্তু আমি ভাবছি যে আমি কি ভুল করছি, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে। তো এই যে কসবাই দিয়ে দেখো ডলার পরে যে কি পরিষ্কার হয়েছে, মানে সাদা জিনিস নোংরা হলে যে সেটা কেমন নোংরা হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো এইভাবে ডোলে যখন খাই এই ন্যাকড়াটা দিয়ে ঘষে নিচ্ছি, তোমরা জাস্ট দেখো কালারটা কত সুন্দর ফুটে এসছে। ফাইনালি পুরো খাটটা আমাকে পরিষ্কার করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। তবে আজকে এই খাটটা ধরেছি, নেক্সট দিন ওই ঘরেরটা ধরবো, এই করে করে তারপরে জালনার পর্দা, মানে এগুলো যেহেতু পুজো চলে আসছে এইগুলো আস্তে আস্তে করতে থাকবো। তারপর তো বুঝতেই পারো রান্নাঘর যেদিন হাত দেবো সেটা আর কোনো কথাই নেই। তবে রান্নাঘরের জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার করব, অল্প অল্প করে। দেখেছো ওই দিন 4টা ডাব্বা ধুয়েছি, আবার 4টা ডাব্বা ধোবো। ফাঁকের থেকে আরও কালকেও 2টো ডাব্বা ধুয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এইরকম করেই না সব কিছু করবো, একবারে কোনো কিছু করবো না। আজকে এই খাটটা পুরোটা করব। খাটের সাথে দেখো তোমরা ড্রেসিং টেবিলটা রয়েছে, সেটাও করতে হবে, আর অনেকটা টাইম লাগবে। কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর তোমরা কিন্তু আবারও আমি বলছি, তোমরা একটু আমাকে কমেন্ট করো যে আমি কি ভুল করছি। আমি কিন্তু জোরে ঘষছি না, খুব একটা হালকা মতো করে কস্ট বাইটা দিই। তবে হ্যাঁ, ধার কস্ট বাই, কিন্তু একদম নতুন কস্ট বাই, একটু হালকা করে এরকম করে করে তারপরে। আর তোমরা তো জানো সানমাইকারে জল দেওয়া যায় না। আমি কি করেছি, এই যে ন্যাকড়াটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, এই যে দেখতে পাচ্ছ ন্যাকড়াটা কিন্তু ভিজা না। তো তারপরে ফ্যান চালিয়ে দিয়েছি, শুকনো হয়ে যাবে। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম দাদাভাইকে, যে দাদাভাইটা আমার ঘরে এগুলো করেছে, উনি বললো যে কিছু অসুবিধা নেই বৌদি, জলটা যেন লেগে না থাকে, তাহলে প্লাই ফুলে যাবে। আর ভিতরে সানমাইকার কখনো ফোলে না, প্লাই ফুলে যায়, ভিতরে তো আপনার জল ঢুকছে না, অসুবিধা হবে না। জানি না কি করছি আমার তোমরা একটু কমেন্ট করো। যাই হোক, এটা পরিষ্কার করে তারপরে ওই যে দেখো ওইখানে গাছটা পড়ে রয়েছে, আর্টিফিশিয়াল যেটা একটা গাছ, তোমরা তো জানো এই একটা গাছ, এটা যেন এখানে রেখেও ভুল করেছি এখন মনে হচ্ছে। মাঝে মধ্যে আমার পায়ে লেগে ধারাম করে পড়ে গিয়ে দেখো কতগুলো বালি পড়ে গেল ওই ফুটপেটটার মধ্যে। এখন এইটাকে আবার ধুতে হবে, কিন্তু বাইরে না রোদ খুব একটা বেশি নেই, হালকা একটু রোদ উঠেছে। তো এটা ধুয়ে রিস্ক নিতে চাইছি না, যদি শুকনা না হয়। আর তোমরা কিন্তু আমার পাথরটার দিকে কেউ তাকিও না, মানে মেঝের যে পাথরটা, কারণ এই পাথরটা আমি যখনই ওই মেঝের দিকে তাকাই না, আমার ঘরের মেঝের দিকে তাকালে আমার মনটা সত্যি একদমই খারাপ হয়ে যায়। কারণ আমাকে যা ঠকানো ঠকিয়েছে না, কি বলবো, ভগবান করে কাউকে যেন এত ঠকায় না কেউ। মানে কী যে করেছে, আমি এই পাথর না তুলে ফেলে দিতে পারবো। একটা ঘর মানুষ কত করে, আর এই পাথরগুলো বসিয়েছিলাম কত শখ করে, জানো তো, দামি পাথর। সেই পাথরগুলো তোমরা দেখলে বলবে, দেখলে তো ঘরটা যে ঝাড় দিলাম পাথরের সাইডগুলো, আর ওই সাইডগুলোতেই কেমিক্যালগুলো এত চিপকে ছিল না, সেটা মোল্ডিং না করে তুলতেই পারেনি। হ্যাঁ, তো যাই হোক ওইটার দিকে আর তোমরা দেখো না, কিচ্ছু করার নেই। তারপরে দেখো উপরটাতেও টাইলসটা লাগিয়েছি, এখন কত রকম ডিজাইনের মানে টাইলস বেরিয়েছে। তো আমার একটু মনে হয়েছিল যে প্লেনের মধ্যে করব, কিন্তু যেন আমার এখন আর ভালো লাগে না, কি জানি সব কিছু, মানে সব কিছুই দেখবে মানুষের যেন পুরনো হলে পরে মনে হয় কি এইটা আমারটা ভালো না, নতুন যারা করেছে তাদের ডিজাইনটা বেশি সুন্দর না, এই জিনিসটা মনে হয়। কিন্তু আমার মা একটা কথাই বলে যে না, সব সময় পুরনোটাকে সঙ্গে নিয়ে তারপরে নতুনটাকে নিয়ে চলতে হয়। তো আমি সেটাই চলছি। কিন্তু আমার আর সত্যি কথা বলতে দেখবে যে কোনো জিনিস না একটু কস্টলি হলে জিনিসটা ভালোও বেশি হয়। তো আমার ঘরে কোনো জিনিসই অতিরিক্ত দামি আমি লাগাইনি, সব কিছু তোমরা দেখবে মিডিয়াম। আজকাল ওয়ার্ড্রপ করে লোকে এত সুন্দর সানমাইকার দেয় আর এত সুন্দর প্লাই দিয়ে করে, মানে দেখার মতো হয়।
দেখার মতো হয়। তো আফসোস এখন করি যে করেছি যখন একটু ভালো দেখে করলে খুব ভালো হতো, মানে দামি দেখে করলে ভালো হতো। ওই সস্তার তিন অবস্থা হয়ে গেছে আর কি। গৌতম আমাকে সবসময় একটা কথা বলে যে যখন কিছু করবে সবসময় ভালোটা করার চেষ্টা করবে। আর আমার একটা স্বভাব কি বলো তো, এই স্বভাবটা সত্যিই খারাপ। করব তো করব সব একটু করেই, মানে না এত, যেমন শাড়ি, গৌতম অনেক সময় দেখা গেল ধরো পুজোর সময় শাড়ি টাড়ি দিতে গেলে হয়তো বললো 5,000 টাকার একটা শাড়ি নিয়ে নাও। আমি তখন কি বলি বলো তো, 5,000 টাকার শাড়ি একটা নেবো, তার থেকে চলো 5,000 টাকার শাড়ি দুটো নেবো, তিনটা নেবো, মানে এইরকম। কিন্তু এইটা মাথায় আসে না যে 5,000 টাকার শাড়িটা দেখতেও ওই রকমই হবে, তার ততটা গ্লেজিও হবে। ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমরা তো ভালো আছি, অনেকটাই ভালো আছি। আর আমাদের কাছে লাল হয়ে গেছে এগুলো, সকালবেলা প্রচুর গরম পড়েছে। সকালে একটুখানি ভাত, আলু সেদ্ধ, ডাল করিনি আজকে, একটুখানি ভাত করেছি, আলু সেদ্ধ করেছি, আর কালকে রাত্রে সোয়াবিন তরকারি করেছিলাম কালকে রাত্রে। তো ওই সোয়াবিন তরকারি আর ওই আলু সেদ্ধ এইটা দিয়ে মেয়েদের খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। ওদেরকে ছেড়ে দিয়ে আসছি, ওই চুড়িদারটা পরে দেখলে কাজ করলাম। তো ওদেরকে ছেড়ে দিয়ে এসে এই যে এখন প্রায় 10:30টার মতো বাজে, এই 10:30টা পর্যন্ত আজকে পুরো আমার এই বেডরুমটা পরিষ্কার করতে লেগেছে। কেন বলো তো, পুরো বেডটাকে আজকে কস্ট বাই দিয়ে ডলে ডলে একটু একটু করে পরিষ্কার করেছি। তবে তারপরেও বলবো যে তোমরা কী দিয়ে করো একবার আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি আর কিছু পেলাম না, তোমরা দেখো এখন বোঝা যাচ্ছে যে এটা সাদা জিনিস সাদা, নয়তো কি পরিমাণ নোংরা পড়েছিল। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই পরিষ্কার করছিলাম না, যেহেতু পুজোর সামনে আসছে, ভাবলাম 11 পুজোর সময়ই করব। আর তোমাদেরও দেখাবো যে কতটা নোংরা পড়েছে, নয়তো তোমরা বুঝতে না, কারণ বেশি নোংরা না করলে না, পরিষ্কার করলে তাও দেখিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে এখন রেখেছি। এখন গিয়ে বসাবো রান্না, আমার কাটাকুটিও হয়ে গেছে। কই মাছ এনেছি বাজার থেকে আসার সময়, মেয়েদের ছেড়ে দেওয়া আসার সময়, কই মাছ আর ঝিঙা, একদম কচি ঝিঙা। তো কই মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে শুধু জিরা বাটা আদা বাটা দিয়ে একটু পাতলা ঝোল করবো, অবশ্যই শেয়ার করবো। কেটে কুটে একদম ধুয়ে ক্লিন করে রেখেছি। তো চলো, ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছি, এবার ওইটা দিয়ে দিয়েছি, হয়ে গেলে দিয়ে আসবো ছাদে। তো চলো, অনেকক্ষণ বলে নিলাম কথা, আর একটুখানি খেয়েও নেবো, এখন খিদাও পেয়েছে, একটুখানি খেয়ে নেবো, তারপরে চলো আবার আসছি, ঠিক আছে? ডাইনিং টেবিলও পরিষ্কার করেছি, আর এই সোফার জন্য কভার কিনতে হবে, এই সোফার জন্য কভারও কিনতে হবে। আর এই যে চলো, কেটে কুটে রেখেছি, তোমাদের তাও একটু দেখিয়ে দিই। এই দেখো ঝিঙা, কচি কচি ঝিঙা, একদম কচি, দেখেছো? ঝিঙা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই যে মাছটাও, আর এই যে মাছটাকেও আরেকটু ধুতে হবে, ধুয়ে টুয়ে কেটে রেখেছি, দেখেছো? তো চলো, তো এই যে আজকে আমার সকালের খাবার হচ্ছে টক দই, একটা কলা, আর হচ্ছে একটুখানি মুড়ি, তার মধ্যে 2 চামচ 3 চামচ নেব চিনি, কারণ টক দইয়ের মধ্যে শুধু কলা দিয়ে যেন খেলে আমার মিষ্টি হতে চায় না, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমার খাবার টক দই, একটা কলা আর একটুখানি মুড়ি। এখন এত গরম লাগছে, এত গরম লাগছে, একটু এসি না চালিয়ে বসতে পারবো না, ফ্যানও চালিয়েছি, এসিও চালিয়েছি। এখন কিছু সময় এটাকে খাবো, এখানে বসে বসে আরাম করে খাবো আর একটু মোবাইল দেখবো,
তারপরে গিয়ে রান্না করবো, কারণ সব তো গোছানো হয়ে গেছে। আর বেশি কিছু করবো না, একটু কিছু ভাজা পোড়া করবো। কালকে ডাল রয়েছে, কালকে রাত্রেবেলা ডাল করেছিলাম আর সয়াবিনের তরকারি করেছিলাম, তো আর পকোড়া করেছিলাম, পেঁয়াজের পকোড়া করেছিলাম। তো কালকে রাত্রে পুরো খাওয়া হয়নি, পকোড়াটা শেষ হয়ে গেছে, ডাল রয়েছিল, সয়াবিন তরকারি রয়েছে। তো এই জন্য আজকে খালি মাছের ঝোল আর একটা যে কোনো ভাজা কিছু করব, আর কিছু করবো না। তারপরে দেখি আমি আবার করবো না বলেও আবার একটু করেও ফেলি, দেখা যাক কি করা যায়। মোটামুটি তো সব কাজ কমপ্লিট, এবার শুধু কল্পনা আসবে, এসে ঘরটা মুছবে, ব্যাস এই তো কাজ। তো চলো একটু খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আর এই যে উপরে এসছে কাজ করতে বলতে কি বলো তো, ওই যে দেখেছো না ওয়ারিংয়ের কাজ করেছে, দেয়াল টেয়াল তো কেটে একসার করেছে। তো এই যে এখন ওদের জন্য নিয়ে যাচ্ছি চা, দুজনই আছে, তো ওদের জন্য আর কি দেবো বলো তো, ওই জন্য বিস্কুট, আর এই যে দুজনের জন্য 2 কাপ চা। একজন আছেন দাদা ভাই, আর একটা আমার ভাইয়ের মতো বয়স, মানে অল্প বয়স আর কি। তো ওদের চলো চাটা দিয়ে আসি। এবার এই নে চাটা নে। ফ্যানটা তো চালিয়ে দিতে না পারতি, তাহলে গরমটা কম লাগছে। ওই ফ্যানটা চালিয়ে দে, তাহলে শুকনা হয়ে যাবে ঘরটা। এই যে ডান পাশে দেখ সুইচ আছে, হ্যাঁ ওই পাশের গুলো, ওই পাশের গুলো। তো এই যে ওদের চাটা দিয়ে তারপরে এই যে আমি রান্নায় চলে এসেছি। আর কই মাছগুলো না একদম দেশি কই, হ্যাঁ বললো যে একদম দেশি কই, খেতে ভালো হবে। আমি তারপরে কি বলো তো, ওই দিন আমি যখন অনেকেরই নাম নিলাম, যে ওই দিদিভাইরা ওই বুনুরা আমার ভিডিও এখন দেখে না, কমেন্ট করে না, তো অনেকেই আমার দিদিভাইরা বুনুরা বললো যে আমিও কিন্তু তোমার ভিডিও দেখি, আমার নামটা তো নিলে না। তো ওইখানে অনেকেই ছিল, অনেকেই। হ্যাঁ তোমাদের সবার কথা আমার কি বলে তো, নামটা সবসময় মনে থাকে না আর কি, এইটাই কথা। নয়তো সবার কথা যে মানে বিশেষ করে লোগোটা দেখলে, আর মানে যখন নামটা দেখি কমেন্টস পড়তে গিয়ে, তখন মনে হয় ইস তোমার নামটা আমি ভুলে গেছি, অথচ এমনি সময় না আমার মনে থাকে না, এরকম। তো সবার কাছে সরি চাইবো, কারণ তোমরা যথেষ্ট ভালোবাসা আমাকে দিয়েছো, আমি এতটা আশা করিনি ইউটিউব থেকে পাবো। যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তোমরা আমার ভিডিও দেখছো, তারপরে কি তোমাদের নেট পুড়িয়ে, এটা অনেক বড় পাওনা থাকে জানো তো। তো তোমাদের নাম না বলতে পেরে আমার আরও কষ্ট লাগছিল সত্যিকারের, যে এই মানুষগুলো তো আমাকে দেখে, তো এই মানুষগুলোর নাম আমি নিতে পারিনি। তো সরি চাইছি, নেক্সট দিন অবশ্যই তোমাদের নামগুলো, আবার সবার নামগুলো নেব, যে যারা যারা আমাকে এতটা ভালোবেসে ভিডিওগুলো দেখো। আর দেখেছো আজকে বললাম না, ঝিঙাগুলো এত কচি ছিল, এত কচি ছিল, মানে কি বলবো, শুধু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে করেছি, যেহেতু জিওল মাছে কিন্তু কোনো রকম পেঁয়াজ বাটা মাটা দিতে হয় না। তো কাঁচা লঙ্কা বেটে, মানে মায়ের ঘর থেকে কাঁচা লঙ্কা এনে, ওই যে পাকা কাঁচা লঙ্কা আছে না, ওইগুলো একটু বেটে দিয়েছি, দেখো কালারটা কিন্তু সুন্দর এসে গেছে। তো দেখবে অনেক সময় কাঁচা লঙ্কার তরকারিও না, কাঁচা লঙ্কাগুলো পেকে যায় যেগুলো, সেইগুলো দিয়ে বেটে তারপরে তরকারি রান্না করবে, দেখবে কালারটা কি সুন্দর আসে, দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো? তো এই রান্না হয়েছে। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আলু বাটা। আর কোনো রকম সবজি বললাম না বাড়ন্ত, এই জন্য করবো আলু বাটা। আর আজকে একটু ভাবছি এই যে কস্টবাই দিয়ে এই ভিতরগুলো পরিষ্কার করি। ভিতরগুলো পুড়ে থাকলে অনেকের দেখবে কি, এই যে গ্যাস ওভেনের এই যে সাইডে যে ভিতরগুলো কেমন পোড়া পোড়া থাকে, যে আমি যে এখন কস্টবাই দিয়ে ডলছি, এই জায়গাগুলোকে দেখবে কালো কালো হয়ে থাকে, আর কি বিশ্রী লাগে না দেখতে, তোমার ওভেনটাই যেন সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি কি করি, এই যে চিপাগুলোতে এরকম ডলে ডলে যদি না হয়, তারপরে কি করি জানো তো, কাঁটা চামচ নেই, কাঁটা চামচ দিয়ে তারপরে কস্টবাই না কাঁটা চামচের আগায় লাগিয়ে তারপর ওই ভিতরে দিয়ে দিয়ে তারপর আমি তুলি। এইভাবে করলে দেখবে কোথাও একেবারে একটুও লেগে থাকবে না, একদম সাদা, একদম ধপধপ করবে। আর আমি ওইভাবেই পরিষ্কার করে থাকি। আর তোমরা দেখো আমার ভিতরটা কিন্তু ওরকম কালো নেই। তো আজকে এই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। আমাকে যেমন অনেকেই কমেন্ট করে বলে, একজন যেমন কমেন্ট করে বলছে যে দিদিভাই তোমার কড়াইগুলো এত পরিষ্কার থাকে কি করে। সত্যি কথা বলতে আমি এই জিনিসগুলো না একটু তোমাদের তো সবসময় যখন আমি ভিডিও করি তখন তো আর দেখাতে পারি না যে কতক্ষণ ধরে মাজি, একটু বেশিক্ষণ ধরে টাইম ধরে পরিষ্কার করি, তা বললে সব সময় নয়, সব সময় নয়, মিথ্যা বলবো না, সব সময় নয়। ধরো উইকলি একবার একটু ডিপ ক্লিনিং করি, যেমন এই যে আজকে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে
তারপর আবার শুকনো ন্যাকড়া দিয়ে তারপরে কিন্তু ওভেনটা মুছেছি, কিন্তু সবসময় কিন্তু সেটা করে থাকি না, এইরকম আর কি। এই যে আজকে দেখো যেভাবে কসবাই দিয়ে এইগুলো একটু ডলবো, তো এইরকম আর কি। যদি এইরকম সপ্তাহে একদিন করা যায় ডিপ ক্লিনিং, তাহলে দেখবে এত নোংরা হয় না। রোজ তো আমরা একটু একটু করি, সেটা তো হয়েই থাকে, এই জানলা টালনা পরিষ্কার করা। তাছাড়া জানো আরেকটা ব্যাপার আছে, আমার জানলাটা যেহেতু অনেকটা পেছনে আর রান্নাঘরটা যেহেতু একটু বড়, আমার কিন্তু খুব একটা মানে জানলাগুলোতে খুব একটা তেল যায় না, বলতে গেলে যায়ই না, একদমই যায় না, রান্নার এইগুলো ওদিকে যায়ই না। আর তোমরা দেখেছো আমার রান্নাঘরের স্ল্যাবসটা না অনেকটাই নিচে, হ্যাঁ, অনেকের কিন্তু দেখবে তুমি মানে কোমরের উপরে থাকে, আর আমার স্ল্যাবসটা দেখবে আমার কোমর থেকে একটুখানি নিচে, কোমর থেকে একটুখানি না ভালোই নিচে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ইচ্ছে করেই আমার স্ল্যাবসটা একটু নিচে করে দিয়েছিলাম। আমি শুধু বলেছি যে যাতে গ্যাস সিলিন্ডারটা ঢুকাতে পারি ওইটুকু আপনি আন্দাজে রেখে ওই অনুযায়ী আপনি হাইটটা করবেন, এটা হচ্ছে ব্যাপার। তবে আমার ঘরে রান্না করে অনেকেই খুব মজা পায়, যেমন আমার ননদ এসে, আমার শাশুড়ি কখনো যদি আমার এরা ঘরে রান্না করে বলে তোমার ঘরে রান্না করতে ভালো লাগে কেন কি, আমার শাশুড়ি মা যেহেতু একটু খাটো শর্ট হাইট, আমার ননদও যেহেতু একটু শর্ট হাইট, আর ওদের জন্য খুব সুন্দর হয় আমার রান্নাঘরটা। ওদেরটা আবার বলে কি আমরা যদি একটু বুদ্ধি করে বলতাম, যেহেতু আমরা খাটো মানুষ, যে একটু নিচে করে দিত, ওরা এখন বলে, যেমন আমার ননদই বলে। তো এইগুলো কি বলো তো, ঘর করার সময় একটু বুদ্ধি করে করতে হয়, আর এগুলো তো ছেলেরা বোঝে না, এগুলো মেয়েদেরকেই করতে হয়। আমি ইচ্ছে করেই, অনেক সময় দেখবে আমাদের হাত ব্যথা করে অনেক উঁচুতে মানে গ্যাস ওভেনটা থাকলে, নাড়তে নাড়তে হাতটা কেমন একটু ধরে যায়, এই জন্য একটু নিচেতে থাকলে খুব সুবিধা হয়। আর এই যে দেখো তোমাদের বলেছি না সামনেটা দাদাভাই এইখানটায় উপরে যেহেতু কাজগুলো করেছে, আমি বলছি দাদাভাই তোমাদের কাছে যদি সিমেন্ট থাকে বালি থাকে তাহলে আমার এই জায়গাটা একটু প্লাস্টার করে দিয়ে যাও, যেহেতু এখানে আমি জল টল ভরি। বলছে হ্যাঁ বৌদি করে দিয়ে যাব। তো এই যে এদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে করবে। ইচ্ছে তো করছিল পুরোটাই করে নিই, কিন্তু এখন হবে না গো, সত্যি হবে না, এখন পরে করব। পুরো যদি গলিটা প্লাস্টার করা যায় তাহলে গিয়ে একটা মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর কি। তবু আমি এই যে আমার সামনেটা দেখো যেখানে চটিমুটি থাকে, এই জায়গাটা একটুখানি ওদেরকে বললাম করে দিতে, তারপরে ওরা দেখো সুন্দর করে দিয়েছে আবার। আর এই যে এখানে আর্থিংটা করেছিল, তো এই যে দেখো এই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম, ওরা কাজগুলো করছিল। সত্যিকারের অনেক খিদা পেয়ে গেছে, বাটা দিয়ে মনে হচ্ছিল একটু ভাত খেয়ে নিই। তো ওই যে দেখেছো করেছে, আমার তো ইচ্ছা ছিল পুরো গলিটা যদি আমি প্লাস্টার করতে পারতাম তবে আমি শান্তি পেতাম, মানে তাহলে আর অত নোংরা হতো না, কিন্তু এখন হবে না গো। ওই যে দেখেছো সিঁড়িতে রেলিংয়ের ব্যাপারটা রয়েছে, তো দেখি এই গলিটা পুরো যদি একদম প্লাস্টার হয়ে যায় তাহলে ভালো লাগবে। তাও আমি ওই যে কলের ওই নিচটাতে প্লাস্টার আমি বলে করালাম, তোমাদের গৌতম বলেনি যে করতে হবে, আমি বলে করালাম। আর এখানে দেখো এই যে বাটাটা অলরেডি করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। এখন কল্পনাকে ফোন করলাম যে ও আসবে কি না, হ্যাঁ, কারণ না বললো যে হ্যাঁ ওর মেয়েকে ফোন করেছি, মেয়ে ফোন ধরেছে, বলছে হ্যাঁ মা বেরিয়েছে কাজে, তো ও এসে ঘরটা মুছে দেবে, আমি ততক্ষণে স্নানটা করে নিই চলো। আর এই যে ভাত বেড়ে রেখেছি, একটুখানি স্নান করে এসে টুক করে খেয়ে নেব। এই যে একটু বাটা আর একটু ভাত নিয়েছি, আর এই যে বাটাটা পুরো করেছি। খেতে খুব ভালো হয় গো, দেখতে ভালো হয় না বাট খেতে খুব ভালো হয়। তো স্নান কমপ্লিট করেছি, এখন খাবো ভাত। কেউ ভাত খায়নি, ভাতটা খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আজকে মাথা টাথা ঘষেছি, আজকে আর ঠাকুর পুজো দিচ্ছি না, কালকের থেকে ঠাকুর পুজো দেবো, আজকে দেবো না। হ্যাঁ স্নানটা সেরে আসো, ও এখনো স্নান, বাপরে বাপ এটা কেমন হাঁচি। বড় মেয়ে স্নান করেনি, ছোটো মেয়ে, আমরা সবার স্নান হয়ে গেছে। এই যে ইনি স্নান করেননি, ইনি আবার একটু কাজ করছিলেন, বোনের স্কুলের কাজ করছিল, তার জন্যই লেট হয়েছে, এমনি না যে এমনি বসেছিল, বোনের কাজ করছিল যার জন্য লেট হয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করি। একদম চলে এসেছি বিকেলে। আর এই যে লোটে মাছটা দেখছো, এটা অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, এইটা দিয়ে তরকারি করলে আর খাওয়া যাবে না, তো ভাবলাম এটার একটা ব্যবস্থা করি। অনেকে কাটা ছাড়িয়ে করে, তবে কাটা নরম কাটা তো আমাদের ঘরে না কাটা সমেতই খেয়ে নেয়, এর আগে একবার করেছিলাম যার জন্য আমি কাটা সমেতই করেছি। তোমরা যখন কখনো করবে এরকম লোটে মাছের পকোড়া, তখন তোমরা কি করবে বলো তো, কাটাটা কিন্তু মাছটাকে এরকম কেটে তারপরে এরকম লম্বালম্বি কেটে তারপরে কাটাটাকে বের করে দেবে, তাহলে ভালো হবে। আমি দেখো এখানে নিয়েছি বেসন, নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নিয়েছি নুন, নিয়েছি
একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নিলাম তেলেঙ্গি মশলা। আমাকে ওই দিন একজন কমেন্ট করে বলছে যে দিদিভাই আমিও তোমাদের খড়গপুর থেকে তেলেঙ্গি মশলা কিনে এনেছি। তেলেঙ্গি মশলাটা অনেক কিছুতে ভালো লাগে, ঘুগনি টুগনি যে কোনো মানে চাট ফাটে যদি দাও না দারুণ লাগে। তো এই যে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে খাবার সোডা আর দিয়ে দিলাম একটুখানি তেল। এবারে এইটাকে খুব সুন্দর করে ব্যাটারটাকে একদম মিক্সড করে নেব, তারপরে ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দেবো। এই যে দেখো এইভাবে ঠিক ছেড়ে দেবো। আর সত্যি খেতে ভালো হয় লোটে মাছের পকোড়া। তোমরা কে কে খেয়েছো আমি জানি না, আমার দিদি তো এত ভালোবাসে, মানে আমার দিদির ছেলে আর আমার দিদি, ওদের বাড়িতে লোটে মাছ ওরা এমনি খেতে জানে না, ওরা ওই পকোড়া করেই খায়, এই জন্য লোটে মাছ আনে। তো হ্যাঁ, অবশ্যই দিদিকে আমি বলেছিলাম যে লোটে মাছের পকোড়া একবার খেয়ে দেখিস, তো একবার টেস্ট পেয়ে গেছে, এখন ওরা ওই শুধু পকোড়া খাওয়ার জন্য ওই লোটে মাছ কিনে আনে। এরকম লোটে মাছের পকোড়াটা কিন্তু খুব টেস্ট হয়, তোমরা খেয়ে দেখতে পারো। তো এই যে বিকেলবেলা মেয়েদের আবদারে আমিও আজকে করে নিলাম অনেকগুলো পকোড়া, আর আমি একটু মুড়ি দিয়ে আজকে খাবো অনেক দিন পরে। আবার বাইরেটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তো আজকে মুড়ি দিয়ে একটু খাবো। খুব সুন্দর হয়েছিল পকোড়াগুলো খেতে, তবে আমার কাছে মনে হচ্ছিল যে যদি আমি ভিতরের কাঁটাগুলো ছাড়িয়ে দিতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু মেয়েরা বলছে না মা ওকে ঠিক আছে। ওদের ভাজা পোড়া হলেই মানে একটু স্পাইসি, এটা তো স্পাইসি খাবার না, এটা সত্যি আনহেলদি একটা খাবার। কিন্তু ওই যে মুখের টেস্টে খেয়ে নিই, দেখো কি সুন্দর হয়েছে দেখেছো। একটু লোটে মাছের পকোড়া ভালো লাগে খেয়ে নিই, ভেঙে দেখো তো, ভেঙো একটা ভাঙো। আর একটু মুড়িও নিয়েছি, খিদে পেয়ে গেছে। কেমন গো?